লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের একান্ত বৈঠক। বিচার সংস্কারে অগ্রগতি হলে রমজানের আগেই নির্বাচন, ঐক্যমত্যে হবে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে জাতির হতাশা কেটেছে। মন্তব্য মির্জা ফখরুলের, গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য আরো শক্তিশালী করার আহ্বান। সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। ইউনূস তারেক বৈঠকে আস্থা পাচ্ছে বাম দলগুলো। এক দলের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়াকে অশনি সংকেত বলছে এনসিপি। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 159 জন, বাড়ছে করোনার প্রকোপ, 24 ঘন্টায় প্রাণ গেল 2 জনের। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চে ভিড় থাকলেও নেই ভোগান্তি, কোথাও কোথাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানে 70 প্রাণহানি, আহত 320 জন। দ্রুত পারমাণবিক চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। সাদ আহমেদের রিপোর্ট। চলমান রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা, সেই সঙ্গে কেমন হবে আগামীর বাংলাদেশ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1টায় লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সড়কের দুপাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়ানো নেতাকর্মীরা। পরে দুপুর 2টা থেকে শুরু হয় এ বৈঠক। শুরুতেই প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তার পুত্র তারেক রহমান। পরে 1.5 ঘণ্টাব্যাপী চলে এই একান্ত বৈঠক। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজনে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলেও মত দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের পক্ষ থেকে যৌথ ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ঐক্যমতের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। আর শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বক্তব্য তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে জাতির হতাশা কেটেছে বলে জানান তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য আরো শক্তিশালী করার আহ্বান জানান মির্জা ফখরুল। নিয়াজ মোর্শেদের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম।
শুক্রবার লন্ডনে বাংলাদেশ সময় দুপুর 2টায় অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক। বৈঠকে নির্বাচন সংস্কার ও বিচার সহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লন্ডনের বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে আল্লাহর হুকুমে সফল হয়েছে। এ সময় তিনি আরো বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অতীতের সব ভুলভ্রান্তি ভুলে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি রাজনৈতিক দলগুলোর জন্য সরকারের প্রতি একটি আস্থা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাম মতাদর্শের রাজনৈতিক দলগুলো। তবে এই বৈঠকটি নেতিবাচকভাবে দেখছে এনসিপি। তারা বলছেন, একটি দলের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া এক ধরনের অশনি সংকেত। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বাংলাদেশ সময় দুপুর 2টায় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার ও বিচারের অগ্রগতি হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দুই নেতার বৈঠকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাম মতাদর্শের রাজনৈতিক দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলছেন, এই বৈঠকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিষয়টি মূল্যায়ন পেয়েছে। বিএনপি নির্বাচন কেন্দ্র করে তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছেন। তারাও এখন আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে বা রোজার আগে তারাও নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তাব করেছেন এবং প্রধান উপদেষ্টাও তিনিও এক ধরনের সম্মতি তিনি দিয়েছেন। কিন্তু নির্বাচন তার মানে নীতিগতভাবে এক ধরনের বোঝাপড়ার জায়গাটা তৈরি হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। বৈঠককে ফলপ্রসূ বললেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার তাগিদ দেন তিনি। আর সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন প্রলম্বিত করার কোনো কারণ নেই। রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া তো সকলকে নিয়ে করতে হবে এবং সেই আলাপ আলোচনা সমন্বয়ের ক্ষেত্রে একটা ঘাটতিও দেখা দিয়েছে। সম্প্রতি আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা হতে দেখেছি। কাজেই এইরকম একটা বাস্তবতায় যখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠক হয়েছে, সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক ঘটনা। আমরা মনে করি যে সংস্কারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পর্যাপ্ত সংস্কার করা এবং 2024 গণঅভ্যুত্থানের আগে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে তার বিচার দৃশ্যমান করা। তবে এনসিপির নেতারা এই বৈঠককে ভিন্ন আঙ্গিকে দেখছেন। বলছেন, একটি দলের সঙ্গে আলাপ করে নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল সেটা আমরা আজকে দেখেছি। একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই। আমরা সেখানে জুলাই ঘোষণাপত্রের কোনো স্পষ্টতা সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি নাই। আমরা বিচার প্রশ্নে এই পর্যন্ত কোনো স্পষ্ট সরকার থেকে বার্তা দেখি নাই। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা এবং রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মধ্যে এক ফোনালাপ হয়েছে। শুক্রবার এই ফোনালাপে ব্রাউন ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে রোহিঙ্গা শিবিরে শিক্ষার সুযোগ বাড়াতে সহযোগিতার
আগ্রহ জানান। দুই নেতা বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শিশুদের শিক্ষাগত দুর্দশার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশে শিগগিরই ব্রাউন সফরের ইচ্ছাও প্রকাশ করেন। এছাড়া এদিন যুক্তরাজ্যের FCDO এর দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান লেসলি ক্রেগ ও কমোডোর ওয়ালি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তাবিত সমুদ্র জরিপ জাহাজ HMS এন্টারপ্রাইজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ডক্টর ইউনূস এই জাহাজের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক গবেষণা, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সম্পদ অনুসন্ধানের সুযোগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। গেল 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও 159 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ মৃত্যু। সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবশেষ গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 15 জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। এমন পরিস্থিতিতে স্থল, নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও দেশের প্রতিটি হাসপাতালে করোনা কর্নার খোলারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ। এরপর থেকে এর ভয়াবহ রূপ ছড়িয়ে পড়ে পুরো দেশে। আক্রান্ত হয় 20 লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয় 29,500 মানুষের। এর দীর্ঘ সময় পর আবারও দেশে করোনার প্রকোপ দেখা দিয়েছে। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ গত 24 ঘন্টায় 174 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 15 জন। এ সময় মারা যায় 2 জন। মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে বাড়তে শুরু করেছে জ্বর, ঠান্ডা, কাশি সহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা। ঠান্ডা জ্বর একদম পানি ভরে 2 দিন তো এই জন্য দেখাইতে আসছি। জ্বর ছিল 103 পর্যন্ত, তারপরে হচ্ছে শরীর ব্যথা, প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, মানে দাঁড়াইতে পারছে না, পড়ে যাচ্ছে আর কি। জ্বর হয়েছিল 5-7 দিন আগে, এখন তার পা ফুলে গেছে, প্রত্যেকটা জয়েন্টে তার ব্যথা। করোনা আসছে কিনা, নেগেটিভ আসছে কিনা এটা দেখতে হবে। কর্তব্যরত চিকিৎসক জানান, এবারের করোনায় নতুন কিছু ভেরিয়েন্ট যুক্ত হওয়ায় সংখ্যা বাড়ছে। ইদানিং আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছে যাদের মাসেল পেনটাই প্রধান, জয়েন্ট পেনটাই প্রধান, তারা সেই রকম সিমটম নিয়েও কিন্তু তাদের পজিটিভ আসছে। আমরা এই ডিফারেন্সটা এবার গতবারে যে ওয়েভটা ছিল 20-21-এ তার সাথে আমরা দেখছি। চলতি বছর দেশে এখন পর্যন্ত 250 শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে স্থল, নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও বিনা প্রয়োজনে বিদেশে ভ্রমণ, মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয়, সরকার সেসব এলাকার মানুষের জন্য স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফজলুল কবির খান। শুক্রবার সিলেটের কৈলাসটিলা গ্যাস কূপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, সিলেটের 2টি গ্যাস ক্ষেত্র থেকে মোট 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামীতে বাসাবাড়ির গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে যাতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানো হয়, সেই ব্যাপারে সরকার কাজ করবে বলেও জানান তিনি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকাগামী ট্রেন ও বাসে মানুষের ভিড়। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। AH হিমেলের রিপোর্ট জানাচ্ছেন আলী আকাশ।
ঈদুল আজহার আমেজে বাড়ি ফেরা কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরছে। শুক্রবার কমলাপুর রেল স্টেশনে ঈদে ফিরতি যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিটে ঢাকা ফিরছেন অনেকে। টিকিট নিচ্ছি 2000 টাকার যদি মূল্য থাকে 2500 টাকা দিয়ে টিকিট নিচ্ছি। যে এসি বগিতে করে আসছি সে এসি বগিতে এসি বগি ছিল না। যাত্রীদের মানের সেবার মান খুবই একদম নিম্ন। কিছু ভিড় একটু বেশি হয়েছে, বাড়তি মানুষের একটু মানুষের চাপ আছে। রাজধানীর বাস টার্মিনাল সাইদাবাদে রয়েছে যাত্রীদের ভিড়। এবার লম্বা ছুটি পাওয়ায় ধাপে ধাপে ঢাকা ফিরছে মানুষ। তবে ঢাকা ফেরা আনন্দের হলেও ভাড়া বেশি নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ওই যে টিকিটে অতিরিক্ত ভাড়া, গাড়ি লোকাল করে, হ্যারাসমেন্ট করে। মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই আছে রাস্তাও, কিন্তু ভাড়া বেশি নেয়। ভাড়া যেখানে 300 টাকা ভাড়া আছে সেখানে 600 টাকা ভাড়া নেয়। সদরঘাটে ভোর থেকেই লঞ্চ যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাড়তি যাত্রীর চাপ নিয়ন্ত্রণে সময় মতো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে লঞ্চ। দুর্ভোগ কম হওয়াতে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। এখন সবাই ঈদের ছুটিতে বাড়িতে সবাই ঢাকা আসতেছে, এই কারণে অনেক একটু বোরিং লাগছে। কারণে মোটামুটি আর কি সব মিলিয়ে ভালোই লাগছে। এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো। যাতায়াত ব্যবস্থা তেমন একটা চাপ ছিল না, ওইভাবে নর্মাল ওই ঈদ উপলক্ষে যেরকম থাকার কথা ওরকমই আর কি। যাত্রা তুলনামূলক আগের থেকে কিছুটা যাত্রী বেশি, তবে অনেকটাই ভালো লাগছে। ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে ফিরছে। সড়ক, রেল ও নৌপথে চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতে ঢাকায় ফিরছেন তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। আর একদিন বাদেই শেষ ঈদের ছুটি। ব্যস্ত নগরীর কোলাহল শুরুর আগেই বিনোদন কেন্দ্রে ঢু মারতে ভুলছেন না রাজধানীবাসী। সাভারের ফ্যান্টাসি কিংডম ঘুরে দেখা যায় সব বয়সী মানুষ মেতে উঠেছে আনন্দ উল্লাসে। তাই তো খরচ বেশি হওয়া সত্ত্বেও স্বজনদের সাথে একাত্ম হতে ভুলছেন না তারা। জানাতুল মোহনা রিপোর্ট। ঈদের আনন্দকে আরো রঙিন করে তুলতে ফ্যান্টাসি কিংডম সেজেছে নতুন রূপে। তাই তো ছুটির শেষ মুহূর্তেও দর্শনার্থীরা আসছেন পরিবার পরিজন নিয়ে। বাচ্চা ছেলে নিয়ে, ওয়াইফ নিয়ে আনন্দ করতে আসছি। এমনি শুধু নাম শুনছি বা ভিডিও দেখছি, কিন্তু কখনো আসা হয় না, এই ফার্স্ট টাইম। অনেক ভালোই লাগতেছে। এখানে রয়েছে ছোট থেকে বড় সবার জন্য থ্রিলিং সব রাইড, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে অবিস্মরণীয়। রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, সান্তা মারিয়ার মতো অ্যাডভেঞ্চারাস রাইডে উঠতে পিছপা হননি অনেকে। আমি তো ইন্ডিয়া থেকে আসছি, তো ওইখানে রেখে এখানে চলে আসছি। ফ্যান্টাসি কিংডমের মজাই আলাদা। তবে ওয়াটার কিংডমে ভিড় সবচেয়ে বেশি। তপ্ত রোদেও ডিজের তালে তালে স্বজনদের সাথে আনন্দে মেতে উঠেছে দর্শনার্থীরা। অনেক মজা হচ্ছে, এখানে অনেক ভালো সুন্দর জায়গা। কালকে থেকে আসলে অফিস শুরু, তো আজকে শেষ, ঈদের শেষ এনজয়টা আজকে করতেছি, খুবই ভালো লাগছে। কর্তৃপক্ষের মতে ঈদের ছুটিতেই সবচেয়ে বেশি জনসমাগম হয় এখানে, তাই সেবার মানও দিতে হয় সর্বোচ্চ। ঈদের পরের দিন থেকে আজকে পর্যন্ত দর্শক সমাগম খুব ভালো ছিল। তো ঈদের মধ্যে যারা আসছেন এখানে আমাদের সবাইকে যেন আমরা সুষ্ঠু মতো সার্ভিসও দিতে পারি, এটা আমাদের একমাত্র দিয়ে থাকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ছুটি, ঈদ মানে প্রিয়জনদের সাথে একাত্ম হওয়া। ঈদ কিংবা যে কোনো ছুটিতে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি হয়ে উঠতে পারে দারুণ এক অভিজ্ঞতা, যেখানে নতুন নতুন রাইড এবং মজার সব আয়োজনে আপনার ছুটি হয়ে উঠবে আনন্দঘন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, সাভার। দেশ জুড়ে এখনো ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে পর্যটন স্পটে ভিড় জমাচ্ছেন অনেকে। শুক্রবার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ছিল উপচে পড়া ভিড়। একই চিত্র কক্সবাজারে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার। এই বর্ষা মৌসুমে সেখানে থই থই করছে জল, যা হৃদয়ে দোলা দেয়। হাওরের পাশেই আবার মেঘালয়ের পাহাড়, নীল আকাশ আর হাওরের স্বচ্ছ জল, যেন কোনো নিখুঁত শিল্পীর রং তুলিতে আঁকা এক দৃশ্যপট। এই হাওরের বুকে ভেসে বেড়ায় লাল নীল রঙের ৬০০টি বড় ও ছোট হাউসবোট, যা ঘুরে দেখার মজাই আলাদা। হাওরের এই রূপ, বিশাল জলরাশি, মন শীতল করে দেয়া বাতাস ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত করেছে পর্যটকদের কাছে।
শুক্রবার হাওরের ঢেউয়ে ভেসে বেড়াতে দেখা গেছে অনেক পর্যটককে। প্রতি বছরই বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এবার প্রথমে এখানে আসলাম। টাঙ্গুয়ার হাওরের বিষয়টা অনেক সুন্দর লাগতেছে, পরিবেশ অনেক সুন্দর আছে, এখানে যে ভারতের হিমালয় পাহাড় দেখা যাচ্ছে। এদিকে ঈদের সপ্তম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট সৈকত এলাকা। এর ইতিবাচক প্রভাব পড়েছে হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং স্পট আর পরিবহন খাতে। চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজারের সামগ্রিক পর্যটন শিল্প। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হাজারো পর্যটক। আমাদের দেশের অনেক সুন্দর একটা ঐতিহ্য হচ্ছে কক্সবাজার, বিশাল সমুদ্র সৈকত। অবশ্যই এখানে বারবার সব মানুষকেই টানে, তো আমার এই জন্য এই সমুদ্র সৈকতটা দেখার জন্য বারবার এই কক্সবাজার আসে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনেক পর্যটকদের ভিড় হয়েছে। আমরাও আসলাম গতকাল রাত্রে, আমরা এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আমার বাবার হচ্ছে আরিশ ইব্রাহিম, ওর এটা দ্বিতীয়বার আসা, 3 মাস বয়সে ওকে আরেকবার নিয়ে আসছি। তো আসি সমুদ্রে, আমরা ওর সমুদ্রের মতো বিশালতার মতো মনটাও যেন ওরকম সুন্দর হয় থাকে, সেজন্য আসলে ভালো লাগছে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ ঠিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরের নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে 9 জনকে পশ্চিম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত 3টার দিকে দিনাজপুরের স্থানীয়দের সহযোগিতায় 15 জনকে আটক করে বিজিবি ফুলবাড়ি ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে অবস্থান করছিল বলে জানায় বিজিবি। ময়মনসিংহে বৃহস্পতিবার বিকেল 5টার দিকে উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে 9 জনকে পুশিন করা হয়। দীর্ঘদিন যাবৎ ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদেরকে বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায় ভারতীয়রা। এমত অবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে ভারতীয় পুলিশ আটক করে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশিন করে। বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। শুক্রবার বিকেল 5টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ শেখ শহরের বৃন্দাবন পাড়া এলাকার দুলাল শেখের ছেলে। স্থানীয়রা জানায় বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে বেশ কিছুদিন ধরে তার দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিকেলে ঈদগাহ মাঠের পাশে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফোন করে ভাত খেয়ে চলে গেল, 1 ঘন্টা পর কেমন এসে করছে চাকু মারছে, মেডিকেল নিয়ে গেছে, তাড়াতাড়ি যাও তোমরা, এসে দেখে ভাড়া গেছে ভাড়া করছে। আমি বিচার চাই। গ্যারেজের মালিককে ছুরিকাঘাত করা হয়েছে। এত সময় পেয়ে আমি প্রথমে হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখি সে ডিসিজড। যতটুকু জানা গিয়েছে যে ডিসিজটার নাম বিদ্যুৎ এবং বিদ্যুতেরই ঘনিষ্ঠ বন্ধু ছিল রনি। তাকে স্টেপ করার পিছনে রনি রয়েছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাশিম ও আনসার হোসেন। শুক্রবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান। নির্বাচনে কোনো পদই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে 9 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।